অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর। যখন ডিফিব্রিলেশনের কথাটা আসে ACLS এ কার্ডিওভার্সনের সাথে কার্ডিওভার্সনের কথাটাও আসে। এজন্য হচ্ছে যে আপনাদের জানার জন্য এই লেকচারটা, এটা দিস ইজ নট ম্যান্ডেটরি ফর BLS বাট 80 পার্ট ইজ ম্যান্ডেটরি ফর BLS। এটা একটা মানে কনভেনশনাল ডিফিব্রিলেটর এবং কার্ডিওভার্টার, এবং সাথে কিন্তু এটা পেসার বা পেস মেকিংও করে। মানে পেশেন্ট যদি ব্রেডি থাকে, আমি এই ডি প্যাড বা এই যে ইয়ে প্যাড ইয়েগুলো আছে হ্যান্ডেলগুলো আমি পেসিং করতে পারবো। মানে হার্ট রেট কমে গেছে, আমি হার্ট রেট বাড়াইতে পারবো। আমি পেশেন্টকে অ্যাট্রোপিন, আইসোপ্রিনালিন, অ্যাড্রিনালিন বা ডোপামিন দিয়ে হার্ট রেট বাড়াইতে পারছি না, তখন কিন্তু আমি এই প্যাড দিয়ে পেসিং করতে পারবো। এটা হচ্ছে এটা থার্ড কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কার্ডিওভার্সন করা। হোয়াট ইজ কার্ডিওভার্সন আমি একটু পরে যাচ্ছি। এন্ড ফার্স্ট কাজ হচ্ছে ডিফিব্রিলেশন করা। ডিফিব্রিলেশন মানে হচ্ছে সকল রিদমসকে সাইনাস রিদমে কনভার্ট করা। বেসিক হলো এটা। পেশেন্ট ইজ হিমোডাইনামিক্যালি আনস্টেবল, তখন আমরা ডিফিব্রিলেশন করি। ওকে, কার্ডিওভার্সন আর ডিফিব্রিলেশনের মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্যগুলো লেখা আছে। কার্ডিওভার্সনে অর্গানাইজড রিদমস থাকে, there is organized rhythm and there is also a pulse. Defibrillation এটা pulseless rhythm থাকে, usually pulseless VT। যদি pulsed VT থাকে, মানে VT হচ্ছে ventricular tachycardia হচ্ছে pulse থাকে, তখন we either cardiovert or video pharmacological cardioversion। video cardioversion with defibrillator মানে হচ্ছে electrical or video pharmacological cardioversion। যদি ডিফিব্রিলেশন করতে হয় তখন পেশেন্টের পালস থাকবে না, এবং আমি ইসিজি যখন লাগাবো পেশেন্টের কার্ডিয়াক মনিটরে বা টোটাল ইসিজি, তখন আমি কোনো পালস থাকবে না, পালসলেস রিদম থাকবে। ইট মাইট বি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ইট মাইট বি পালসলেস ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কার্ডিওভার্সনে যেটা হয় যে যেহেতু পিকিউআরএসটি বা আর থাকে, শকটা আমাদের আর এর উপরেই দিতে হয়। আর না হইলে শকটা যদি টি উপরে চলে যায় তখন কিন্তু এই পেশেন্টের পালসড মানে কার্ডিওভার্সনের করতে গিয়ে পেশেন্টের রিদমকে আমি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে টার্ন করে ফেলতে পারি। এটাকে বলা হয় আরএনটি ফিনোমেনন। তো সেই জিনিস অ্যাভয়েড করার জন্য যে আমরা ওই লেখা আছে বোর্ড অ্যাভয়েড ভালনারেবল পিরিয়ড টি ওয়েভ টু প্রিভেন্ট ভিএফ। কার্ডিওভার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু যে শক ডেলিভার করি না, আমরা ইসিজি মনিটরিং করতে হয়। আচ্ছা, আমরা যদি এই মেশিনটা দেখি, এখানে এটা মেশিনগুলোতে কার্ডিওভার্সন নামে আলাদা কোনো মোড থাকে না, এখানে সিঙ্ক নামে একটা মোড থাকে। সিঙ্ক অ্যাপ্লাই করলে সিনক্রোনাইজেশন করে। হোয়াট ডাজ ইট সিনক্রোনাইজ টু? ইট সিনক্রোনাইজেস টু দ্য আর ওয়েভ অফ দ্য ইসিজি। ওকে, আর ওয়েভের সাথে সে শকটা দিবে। এটাই হচ্ছে কার্ডিওভার্সন। আমি যতক্ষণ সে শক ডেলিভার না করছে ততক্ষণ আমি যে শক ডেলিভার যে বাটন, সে বাটনটা আমি চেপে ধরে রাখবো, বা ডিসচার্জের বাটন যে অরেঞ্জ বাটনটা দেখা যাচ্ছে সেটা আমি চেপে ধরে রাখবো। তার আগে অবশ্যই আমার চার্জ করে নিতে হবে। এই ডি প্যাডে কিন্তু ইউজুয়ালি লেখা থাকে কোন জায়গায় কি বসাবে। এখানে হ্যান্ডেলে কিন্তু লেখা আছে, স্টার্নাম এবং এপেক্স লেখা আছে। ওকে, আমি নরমালি যদি ডিফিব্রিলেশন বা কার্ডিওভার্সন করি, অনেক সময় দেখা গেছে পেশেন্ট কনসিয়াস থাকে। It's outside CPR. Patient conscious, patient is responsive, but patient has an arrhythmia, which we need to defibrillate or cardiovert. আমি পেশেন্টকে একটা 200 জুলস বা 120 জুলস একটা শক দিতে চাচ্ছি, তার আগে আমার প্রিপেয়ার করতে হবে পেশেন্টকে। সিপিআর এ কিন্তু আমাদের প্রিপেয়ার করতে হয় না, বিকজ দ্য পেশেন্ট ইজ আনরেসপন্সিভ অর নন রেসপন্সিভ। এখানে আমার কি করতে হবে? আমার একটা হলো প্যাড প্লেসমেন্ট। দুই নম্বর হলো ইউজুয়ালি যদি আমি ইলেকটিভ করি, অনেক দেশে ইলেকটিভ ডিফিব্রিলেশন বা কার্ডিওভার্সন করার জন্য পেশেন্ট হসপিটাল ভর্তি হয়, কার্ডিওভার্সন বা ডিফিব্রিলেশন করে, ওই দিন আবার রাতে চলে যায় বা বিকালে চলে যায় পেশেন্ট বাসায়। এটা ইউজুয়ালি উন্নত বিশ্বে হয়, আমাদের দেশে হয়। আমার কিন্তু পেশেন্ট ইনফর্ম কনসেন্ট নিতে হবে, কারণ পেশেন্ট যদি অ্যাওয়্যার থাকে, মানে এটা একটা মেন্টাল ট্রমা ক্রিয়েট করে। ফিজিক্যাল ট্রমা তো হয়, মেন্টাল ট্রমা ক্রিয়েট করে। আমার একটা 12 বেড ইসিজি নিতে হবে ফর এভিডেন্স পারপাস, যে পেশেন্টের এরিথমিয়া অ্যাকচুয়ালি হয়েছে কিনা, যে কারণে আমি ডিফিব্রিলেশন বা কার্ডিওভার্সন করতে চাচ্ছি। এবং আমার অবশ্যই পেশেন্টকে সিলেক্ট করতে হবে। পেশেন্ট ইজ কনসিয়াস ওরিয়েন্টেড অর পেশেন্ট ক্যান ফিল, পেশেন্ট ইজ নট নন রেসপন্সিভ অর আনরেসপন্সিভ। আর্জেন্টলি আমি র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করি। আমরা র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন বলতে হচ্ছে আমরা ড্রাগস দিয়ে আমরা র্যাপিডলি করে ফেলি। আরেকটা হচ্ছে 100% অক্সিজেনেশন করতে হবে।
পেশেন্টকে। এটা হচ্ছে প্রিপারেশন অফ দ্য পেশেন্ট। ডিফিব্রিলেশন যদি আমার সিপিআর এর প্রোটোকল বা অ্যারেস্টের প্রোটোকলের সাথে যায়, মানে পেশেন্ট ইজ ইন কার্ডিয়াক অ্যারেস্ট, তখন পেশেন্ট আনরেসপন্সিভ, পালসলেস এন্ড অ্যাপনিক, তার মানে মাই পেশেন্ট ইজ ইন কার্ডিয়াক অ্যারেস্ট। সো আই উইল হ্যাভ টু স্টার্ট উইথ বিআরএস এন্ড দেন আই উইল গো ফর এসিএলএস। ডিফিব্রিলেশন যদি আমি যদি এডি প্লেস করি, তখন আমি ডিফিব্রিলেশন করতে পারবো, দিস ইজ এ পার্ট অফ বিআরএস, নো প্রবলেম। আমি পেশেন্টকে দুই ধরনের ডিফিব্রিলেটর আছে, ওয়ান ইজ মনোফেজিক, ওয়ান ইজ বাইফেজিক। মনোফেজিক ইটস আউট অফ ফেজ নাও, অনেক বছর হয়ে গেছে, অলমোস্ট 8 to 10 ইয়ার্স হয়ে গেছে মনোফেজিক ডিফিব্রিলেটরস আর এখন পাওয়া যায় না। বেশিরভাগ মানে অলমোস্ট অল ডিফিব্রিলেটরস আর নাও বাইফেজিক। বাইফেজিকের সুবিধা হচ্ছে এটা এনার্জি দুই ডাইরেকশনে দেয়, বাই ডাইরেকশনাল, এবং এনার্জি কম লাগে, মানে 120 to 200 জুলস। তাইলে হচ্ছে আমার হার্টে বা মায়োকার্ডিয়াল যে ট্রমা হয় বা ইনজুরি হয় সেটা কিন্তু কম হয়। আমি যখন মনোফেজিক দিই তখন আমরা 300 বা 360 জুলস দিই, তখন মায়োকার্ডিয়াল ইনজুরিটা বেশি হয়। আমরা কিন্তু শক স্টেশনে বলা হয়েছে যে ডু নট চেক রিদম ইমিডিয়েটলি আফটার ডিফিব্রিলেশন, আফটার শক, perform 2 minutes of cycle or 2 cycle, 5 cycles of CPR, and then do the pulse check or the rhythm check. আচ্ছা, পেডিয়াট্রিক প্রোটোকলস এর ভিতরে হলো যে আমাদের অ্যাডাল্টস এরটা হলো 120 to 200 জুলস। পেডিয়াট্রিক এবং নিওনেটাল প্রোটোকলস এর ভিতরে আমরা যদি কার্ডিভার্সন করি, আপনাদের কার্ডিভার্সন দেখার দরকার নেই, আপনারা ডিফিব্রিলেশন সাইডটা দেখেন, পালসলেস অ্যারেস্ট, মানে পেশেন্টের পালস নাই, এরিথমিয়া হচ্ছে, then we will do a 4 joules per kg of defibrillation energy. পেডিয়াট্রিকের ক্ষেত্রে প্যাড যেহেতু ছোট হয়, প্যাড দিলে তখন ডিফিব্রিলেশনে তখন অনেক সময় জুল সেট করা যায়, স্পেশালি কনভেনশনাল যে ডিফিব্রিলেটর গুলো, ওইখানে সিঙ্ক কিন্তু অফ, ডিফিব্রিলেশন ইজ নট সিনক্রোনাইজড, কার্ডিওভার্সন ইজ সিনক্রোনাইজড। এসিস্টল ইজ নট এ শকেবল রিদম, ম্যাডাম কিন্তু দেখাইছিলেন দেয়ার আর 4 কার্ডিয়াক অ্যারেস্ট রিদমস, in two sections, one is shockable rhythm, one is non-shockable rhythm. The non-shockable rhythms are asystole and pulseless electrical activity. What are the shockable rhythms? Pulseless VT and ventricular fibrillation. Pulseless VT shockable rhythm, তাইলে হচ্ছে পালস আছে, VT হচ্ছে, কি করতে পারি আমরা কার্ডিওভার্সন করব। কিভাবে কার্ডিওভার্সন করতে পারি? আমরা ইলেকট্রনিক করতে পারি, ইলেকট্রিক্যাল করতে পারি, উইথ ডিফিব্রিলেটর উই ক্যান ডু এ ফার্মাকোলজিক্যাল কার্ডিওভার্সন। এসিএলএস এর পার্টে অ্যামিড্রোলিন দিতে বলে, ফার্স্ট লেকচারে বলা হয়েছিল অ্যামিড্রোলিন। যদি অ্যামিড্রোলিন अवेलेबल না থাকে তখন আমরা লিডোকেন আর লিডোকেন ইউজ করি। এটা বলা হয়েছে যে হচ্ছে যে ডিফিব্রিলেশন ইজ আনসিনক্রোনাইজড অর নন সিনক্রোনাইজড কার্ডিওভার্সন অর কাউন্টারশক। ওকে, এখানে ভিএফ হচ্ছে এবং তারপরে কিন্তু সাইনাস রিদম হয়ে গেছে। সাইনাস রিদম মানে হলো পি আছে, কিউআরএসটি আছে, অল আর ইন মানে গুড কন্ডিশন এবং গুড পজিশন। ওকে, এখানে একটা কথা লেখা আছে, সিপিআর এর ক্ষেত্রেও তাই, টাইম ইজ টিস্যু, টাইম ইজ টিস্যু। আপনার যত টাইম যাবে সেরিব্রাল এবং করোনিয়াল মায়োকার্ডিয়াল, আপনার যত টাইম যাবে যে এরা ব্লাড সাপ্লাই পাবে না, they lose 10 to 12% for every minute of delay. আপনার সিপিআর এফেক্টিভ মানে ইউ আর লুজিং টিস্যু, ইউ আর লুজিং ব্রেন ম্যাটার, মানে ব্রেন ম্যাটারের সাপ্লাই অ্যাকচুয়ালি হচ্ছে না। তো সিনক্রোনাইজড কার্ডিওভার্সন মেইনলি হলো এই যে বক্স লেখা আছে, ইউ মাস্ট প্রেস এন্ড হোল্ড দ্য শক বাটন। আমি ধরে রাখবো, শক বাটন ধরে রাখবো, মেশিন কিন্তু ডিফিব্রিলেশনের সাথে সাথে শক দিয়ে দিবে। এটা কিন্তু নন সিনক্রোনাইজ, সে কিন্তু ইসিজি করতেছে না, সে কিন্তু আমি বলে দিছি ভিটি হচ্ছে, ভিএফ হচ্ছে, আমি শক চাপ দেব, সে শক দিয়ে দিবে। সিনক্রোনাইজ কার্ডিওভার্সন বা সিনক্রোনাইজড মোডে আমি কিন্তু ধরে রাখবো, যখন আর আসবে সে ওয়েট করবে, আর কখন আসছে, পিকিউআরএসটি আর ইসিজি, সেই আর এর সময় শক দিবে সে। এজন্য হচ্ছে আমাদের শক বাটন বা ডিস্টার্ব বাটনটা ধরে রাখতে হবে। এখানে ছবি দেখা যাচ্ছে, ইট ইজ এ সিনক্রোনাইজ 75 জুলস সিলেক্টিভ এনার্জি, সে একটা শক দিচ্ছে, চার্জ করতেছে, এবং এই যে এনার্জি সিলেক্ট বাটন দেখা যাচ্ছে, এনার্জি সিলেক্ট বাটন দিয়ে আমরা জুলস কমাইতে বাড়াইতে পারি। ইউজুয়ালি এই ডিফিব্রিলেটরস গুলোতে 10 জুলস টু 360 জুলস পর্যন্ত সেট করা থাকে, কোন মেশিনে 200 জুলস পর্যন্ত থাকে। 360 জুলস মিন্স এটা দিয়ে মনোফেজিকও করা যাবে, ইউজুয়ালি বাইফেজিকও অনেক সময় করা যায়। ওকে, এটা ক্লিনিশিয়ান চেকলিস্ট, এই জিনিসটাই মনে রাখতে হবে।
ফাস্ট এন্ড ডেড মানে VFVT হচ্ছে পালসলেস VT ডিফিব্রিলেট ইমিডিয়েট নো সিনক্রোনাইজড ফাস্ট এন্ড আনস্টেবল পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে SVT হচ্ছে VT হচ্ছে কার্ডিওভার্সন করব আমরা সিনক্রোনাইজেশন অন করব এবং আমরা চেক করব যে তার PQRST আছে কিনা দ্যাট আর দ্য মার্কার্স হোল্ড দ্য বাটন হোল্ড দ্য ডিসচার্জ বাটন until there is shock delivered এবং মেশিন বলবে shock has been delivered or the patient will give a jump so that we know the patient has got a shock slow and unstable there was many questions from you pace এই previous মেশিনটা দেখাইছি মেশিনে কিন্তু পেসিং মেকানিজম থাকে এটা কিন্তু ACLS এর একটা অ্যালগরিদম যে আমার ব্রেডিকার্ডিয়াতে কি আমরা কি করি কোন স্টেপের পর কি করি এইটি অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর আজকে সকালে একটা কোশ্চেন ছিল এই কোর্সে কে ঠিক মতো দিতে পেরেছেন आंसर ওকে আর বাকি সবাই কি দিছে হ্যাঁ অটোমেটিক এনার্জি কি জানি দিছিলাম আমি কোশ্চেন আমার মনে নাই আচ্ছা ঠিক কি দিছে হ্যাঁ এইটি কি জিনিস এটা দেখা যাচ্ছে কিনা জানি না ইট ইজ এ পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ডেলিভারস ইলেকট্রিক্যাল শক টু দ্য হার্ট আমরা কিন্তু হার্টে ইলেকট্রিক্যাল শক দিচ্ছি যে কোনো ডিফিব্রিলেটর কার্ডিওভার্টার দিয়ে ইট ইজ ইউজড ইন কেসেস অফ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট পড়ে গেছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে তখন আমরা এইডি ইউজ করি ক্যান রিস্টোর নরমাল হার্ট রিদম ডিফিব্রিলেশনের ক্ষেত্রে এইডি দিয়ে শুধু আমরা ডিফিব্রিলেশন করতে পারি এটা বারবারই বলা হচ্ছে এইডি দিয়ে কিন্তু আমরা কোনো কার্ডিওভার্সন করতে পারবো না মোস্ট এফেক্টিভ ইউজার ফ্রেন্ডলি ফর আনট্রেন্ড বাইস্ট্যান্ডার্স যে কারণে অটোমেটেডটা আসছে এখন অটোমেটেডটা কেন আসছে রাস্তার একজন মানুষ সে যদি সিপিআর দেওয়া জানে এইডি ইউজ করা জানে তার রিদম সে না জানলেও চলবে সে দুইটা প্যাড ছবি দেখে লাগাই দিয়া মেশিন বলবে শক দাও যদি আমাদের মেশিনগুলো ইংলিশ যদি বাংলা হতো তাহলে শক দাও শক দিয়ে দিবে সে শক চাপ দিবে শক দিয়ে দিবে তো ইট উইল বি ভেরি ইজি ফর হিম মোস্ট ইফেক্টিভ ইন VF এন্ড পালসলেস VT এটা তো আমরা বলছি ওকে হাউ টু ইউজ এন AED এটা আশা করি সবাইকে দেখানো হয়েছে AED কিভাবে আমরা ইউজ করি অ্যালার্ট এমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস ইমিডিয়েটলি এটা হচ্ছে সেকেন্ড স্টেপ সিন সেফটির পরেই আমি অ্যালার্টনেস করব রেসপন্সিভনেস দেখার পরে আমরা AED আনাবো প্যাড লাগাবো এবং ডেলিভারশন এই হচ্ছে আমাদের AED ইউজ কন্টিনিউয়াস CPR এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমি AED ইউজ করতেছি শক দিলাম আমি ওয়েট করব না পেশেন্টের রিদম আসছে কিনা বা পেশেন্টের RSC হইছে কিনা আমি ওয়েট না করে আমি CPR কন্টিনিউ করব 2 minutes of CPR and then check the rhythm কি ফিচারস এন্ড অ্যাডভান্টেজেস অফ AED হলো এটা অটোমেটেড রিদম অ্যানালাইসিস এই কারণে এটা অটোমেটেড ইট ডিটেক্টস ইফ শক ইজ নিডেড মেশিন বলে দিচ্ছে আমাকে শক দরকার কিনা ভয়েস এন্ড ভিজুয়াল কাইন্ডনেস আমাদের মেশিনে ছবি দেখায় কি করতে হবে শক দিতে হবে সিপিআর দিতে হবে লাগাইতে হবে অন করতে হবে অফ করতে হবে এটা দেখায় দিচ্ছে মেশিন এটা হচ্ছে সবচেয়ে সুবিধা মিনিমাল ট্রেনিং রিকোয়ার্ড ডিজাইন ফর পাবলিক ইউজ এই যে বললাম যে হচ্ছে বাংলাতে যদি বলে দিত আরো ভালো হতো যে কোনো মানুষ এটা ছবি দেখে সে মনে হয় ইংলিশ জানে না সে ছবি দেখে বুঝতে পারবে যে এটা লাগাইতে হবে বল দিতে হবে শক বাটনটা যখন জ্বলে উঠতেছে সে চিন্তা করবে এটা চাপ দিলেই সে শক ডেলিভার হয়ে যাবে বেসিক বাইফেসিক ডিফিব্রিলেশন কিন্তু এই AEDs গুলো কিন্তু বাইফেসিক ডিফিব্রিলেশন করে ওকে ডিফিব্রিলেশন ইজ মেইনলি এ লাইফ সেভিং প্রোটোকল BLS এ অবশ্যই AED ইউজ আর ডিফিব্রিলেশন ইউজ জানতেই হবে এটা one of the most important part of knowing BLS recognition of cardiac emergency এটা chain of survival এর একটা পার্ট early CPR স্টার্ট করতে হবে যখনই আমি দেখলাম পালস নাই আমি চেস্ট কম্প্রেশন শুরু করব আর্লি ডিফিব্রিলেশন যত দ্রুত আমার ডিফিব্রিলেটর কাছে আসবে তত দ্রুত আমি ডিফিব্রিলেশন করতে পারবো আর প্রফেশনাল কেয়ার যখনই আমার হেল্প অ্যারাইভ হবে আমার অ্যাম্বুলেন্স আসলো ARS টিম বা অ্যাডভান্স লাইফ সাপোর্ট টিম বা একজন যিনি ACLS প্রোভাইড করতে পারেন বা আরেকজন আসলো যিনি IV ক্যানুলা করতে পারেন ইন্টিউবেট করতে পারেন তখন আমি তার কাছে হ্যান্ডওভার বা তাকে হ্যান্ডওভার করব যে হচ্ছে এই কোর্স সো এভরি সেকেন্ড কাউন্টস এভরি মিনিট কাউন্টস ডোন্ট হেজিটেট অ্যাক্ট নাও থ্যাংক ইউ